Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি আমাদের মায়াপুর ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্ব। আর আজকের ভিডিওটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই পর্বে আমরা আপনাদেরকে বলবো মায়াপুরের কোন জায়গাগুলো অবশ্যই দেখবেন, কিভাবে ঘুরবেন এবং মায়াপুর গেলে কী কী খাবার অবশ্যই ট্রাই করবেন। অর্থাৎ আপনি যদি প্রথমবার মায়াপুর যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেকটাই একটা কমপ্লিট মায়াপুর ট্রাভেল গাইড হিসেবে কাজ করবে। তবে বন্ধুরা, আপনি যদি আমাদের প্রথম পর্বটি এখনও না দেখে থাকেন, তাহলে আমি অবশ্যই বলবো আগে সেই ভিডিওটা একবার দেখে নেবেন। কারণ প্রথম পর্বে আমি খুব বিস্তারিতভাবে দেখিয়েছি বারাসাত থেকে মায়াপুর পর্যন্ত পুরো রোড ট্রিপ, রাস্তার বর্তমান অবস্থা কেমন, কোথায় রাস্তা ভালো আর কোথায় রাস্তার কাজ চলছে, কতটা সময় লেগেছে, কোথায় টোল ট্যাক্স দিতে হয়েছে এবং মোট যাত্রাপথের অভিজ্ঞতা কেমন ছিল। শুধু তাই নয়, মায়াপুরে গিয়ে আমরা গীতা ভবনে ছিলাম, আর সেই গীতা ভবনের পুরো রুম ট্যুর আপনাদেরকে দেখিয়েছি। আর মায়াপুরের বিভিন্ন ভবনে রুম বুকিং করবেন কিভাবে, এই সমস্ত তথ্যও প্রথম পর্বে শেয়ার করেছি। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমাদের মায়াপুর ভ্রমণের দ্বিতীয় পর্ব। আপনাদের সবাইকে স্বাগত জানাই ট্রাভেল উইথ স্বপ্নিল অ্যান্ড মোরের আরও একটি নতুন ট্রাভেল ব্লগে। মায়াপুর পৌঁছে প্রথমেই আমরা গীতা ভবনে আমাদের রুমে ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর আর দেরি না করে বেরিয়ে পড়লাম ইসকন চন্দ্রোদয় মন্দিরের উদ্দেশ্যে। আমাদের প্রথম গন্তব্য ছিল এই বিখ্যাত মন্দির। মায়াপুরের শ্রী মায়াপুর ইসকন চন্দ্রোদয় মন্দিরের মূল বেদিতে রয়েছেন শ্রী শ্রী রাধা মাধব, আর তাদের সঙ্গে রয়েছেন গোপী ও সখীরা। পাশাপাশি এখানে রয়েছে পঞ্চতত্ত্বের বিশাল বিগ্রহ। পঞ্চতত্ত্ব বলতে রয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু, শ্রী অদ্বৈত আচার্য, শ্রী গদাধর পণ্ডিত এবং শ্রীবাস ঠাকুর। এছাড়াও মন্দিরের প্রধান বেদিতে রয়েছে উগ্র নরসিংহদেবের বিগ্রহ এবং প্রভুপাদের বিগ্রহ। মন্দিরের ভিতরের পরিবেশ, বিগ্রহগুলোর সৌন্দর্য এবং চারপাশের ভক্তিময় পরিবেশ সব মিলিয়ে এখানে কিছুটা সময় দাঁড়িয়ে থাকলেই একটা অন্যরকম শান্তি অনুভব করা যায়। আর মন্দিরের ঠিক উল্টো দিকেই আপনারা দেখতে পাবেন নতুন একটি বিশাল মন্দিরের নির্মাণ কাজ চলছে। ভবিষ্যতে এই মন্দিরটি সম্পূর্ণ হয়ে গেলে মায়াপুরের আকর্ষণ যে আরও অনেকটাই বেড়ে যাবে, সেটা এখন থেকেই বোঝা যায়। তবে বন্ধুরা, মূল মন্দিরে প্রবেশের আগে কয়েকটি বিষয় অবশ্যই মনে রাখবেন। এখানে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার বা অন্যান্য ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে মূল মন্দিরে প্রবেশের অনুমতি নেই। একইভাবে হাফ প্যান্ট, বারমুডা, লুঙ্গি, নাইট ড্রেস কিংবা 3/4 প্যান্ট পরে মূল মন্দিরে প্রবেশ করা যায় না। তাই মন্দিরে যাওয়ার সময় পোশাকের বিষয়টি একটু খেয়াল রাখবেন। জুতো রাখার জন্য মূল মন্দিরের পাশেই রয়েছে বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা, আর মোবাইল, ক্যামেরা এবং ব্যাগ রাখার জন্য আলাদা কাউন্টার রয়েছে। আমরা আমাদের মোবাইল সেখানে জমা রেখেছিলাম। প্রতিটি মোবাইলের জন্য 5 টাকা করে নেওয়া হয়েছিল। মন্দিরের পাশেই কয়েকজন বিদেশি ভক্ত হরিনাম সংকীর্তন করছিলেন। তাদের কণ্ঠে হরিনাম সংকীর্তন আর চারপাশের ভক্তিময় পরিবেশ, সত্যি মুহূর্তটা খুব সুন্দর লাগছিল। ইসকন চন্দ্রোদয় মন্দিরে দর্শন করার পর এবার আমরা বেরিয়ে পড়লাম আজকের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে, মায়াপুর থিয়েটার। এই থিয়েটারটি মূল ইসকন মন্দিরের একেবারে কাছেই অবস্থিত। এটি একটি অত্যাধুনিক ফুল ডোম থিয়েটার। চারপাশ ঘিরে এবং মাথার উপরে গোলাকার ডোম স্ক্রিনে এমনভাবে ভিজুয়াল দেখানো হয় যাতে মনে হয় আপনি পুরো গল্পের একেবারে মাঝখানে বসে রয়েছেন। এখানে মূলত বৈষ্ণব সংস্কৃতি এবং বিভিন্ন আধ্যাত্মিক কাহিনী খুব সুন্দরভাবে অ্যানিমেশনের মাধ্যমে তুলে ধরা হয়। এক একটি শো 25 মিনিটের হয়ে থাকে, আর এই শো দেখার জন্য টিকিটের দামও খুব বেশি নয়, জনপ্রতি মাত্র 40 টাকা। থিয়েটারটি সাধারণত সকাল 10টা থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। এবার আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য, মায়াপুর গোশালার উদ্দেশ্যে। গোশালার কাছে পৌঁছেই প্রথমে চোখে পড়ল গরুর গাড়ি। এখানে গরুর গাড়িতেও যাতায়াতের ব্যবস্থা রয়েছে, তাই আমরা ঠিক করলাম ফেরার সময় টোটো নয়, গরুর গাড়িতেই ফিরব। এরপর আমরা গোশালার ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর দুপাশেই দেখতে পেলাম বেশ কয়েকটি ছোট ছোট স্টল। এখান থেকে খাবার দাবার এবং বিভিন্ন ধরনের সামগ্রী কেনাকাটা করতে পারবেন। আর একটু সামনে এগিয়ে উপর দিকে উঠলেই রয়েছে মূল গোশালা দর্শনীয়
জায়গা। ভেতরে ঢুকে সত্যি বলতে জায়গাটা দেখে বেশ ভালো লাগলো। গোশালাটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে সাজানো। এখানে বিভিন্ন প্রজাতির গোমাতা রয়েছেন। গরুগুলো দেখাশোনা এবং রক্ষণাবেক্ষণ যেভাবে করা হচ্ছে সেটা দেখলেই বোঝা যায় যে খুব যত্নের সঙ্গে তাদের রাখা হয়েছে। আমরা বেশ কিছুটা সময় এখানে কাটিয়েছিলাম। চারপাশে শান্ত পরিবেশ আর গোমাতাদের দেখলে সত্যিই একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আপনারা চাইলে এখানে গোসেবাতেও অংশ নিতে পারেন। গোসেবার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা এবং তার মূল্যও সেখানে দেওয়া রয়েছে। আপনারা ভিডিওটি একটু পজ করে চাইলে সেই তথ্যটা দেখে নিতে পারেন। গোশালা ঘুরে দেখার পর এবার একটু খাওয়া দাওয়া না করলে তো আর চলবে না। গোশালার পাশেই একটি ছোট্ট খাবারের স্টল রয়েছে। সেখান থেকে আমরা বাড়ির জন্য খাঁটি ঘি নিয়ে নিলাম। তার সঙ্গে সেখানে বসেই দই এবং ক্ষীর খেলাম। দইটা বেশ ভালো লেগেছিল, তবে ক্ষীরের স্বাদটা সত্যিই অসাধারণ। তাই মায়াপুরে এসে গোশালা দেখতে গেলে এখানকার দই আর ক্ষীর একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। গোশালা ঘুরে বাইরে বেরিয়ে দেখলাম আমাদের জন্য গরুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ব্যাস আর দেরি না করে উঠে পড়লাম গরুর গাড়িতে। এখানে গরুর গাড়িতে যাতায়াতের ভাড়া মাথাপিছু 10 টাকা। আর এই গরুর গাড়িতে উঠলেই আমার ছেলেবেলার একটা স্মৃতি হঠাৎ মনে পড়ে গেল। গ্রামের বাড়িতে ছোটবেলায় কবে যেন একবার এমনই গরুর গাড়িতে চড়েছিলাম। সেই পুরনো দিনের স্মৃতিগুলো যেন আবার চোখের সামনে ফিরে এলো। আসলে ভ্রমণের মজাটাই এখানে। কখনো কোনো নতুন জায়গা আমাদের নতুন কিছু দেখায়, আবার কখনো সেই জায়গা কোনো একটা মুহূর্ত আমাদের অনেক পুরনো স্মৃতি কাছে ফিরিয়ে দিয়ে যায়। গরুর গাড়িতে ধীরে ধীরে এগিয়ে চলেছি আর রাস্তার দুপাশে সবুজ প্রকৃতি দেখতে দেখতে বেশ উপভোগ করছিলাম পুরো পথটা। খুব বেশি সময়ের যাত্রা নয়, কিন্তু অভিজ্ঞতাটা সত্যি মনে রাখার মতো। তাই আপনারা যদি মায়াপুর আসেন তাহলে গোশালা থেকে মূল মন্দির বা মূল মন্দির থেকে গোশালার পথে একবার গরুর গাড়িতে অবশ্যই চড়ে দেখতে পারেন। বিশেষ করে পরিবারের সঙ্গে বা বাচ্চাদের নিয়ে এলে অভিজ্ঞতাটা আরও ভালো লাগবে। গরুর গাড়িতে করে আমরা আবার ফিরে এলাম মায়াপুরের মূল মন্দিরের কাছে গোবিন্দাস রেস্টুরেন্টে। ঠিক করলাম আজকের দুপুরের লাঞ্চটা এখান থেকেই করব। এখানে দুপুরের লাঞ্চ শুরু হয় 12টা থেকে। আরেকটা ভালো বিষয় হলো এখানে সম্পূর্ণ নিরামিষ খাবারই পরিবেশন করা হয়। রেস্টুরেন্টের বাইরে থেকেই বেশ সুন্দর একটা পরিবেশ চোখে পড়লো। ভেতরে ঢুকে দেখলাম বেশ ভালোই ভিড় রয়েছে। পুরো রেস্টুরেন্টটাই এয়ার কন্ডিশন আর জায়গাটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দরভাবে সাজানো। মেনু কার্ডটা হাতে নিয়ে দেখলাম এখানে খাবারের বেশ ভালোই ভ্যারাইটি রয়েছে। শুধু থালি নয়, বিভিন্ন ধরনের চাইনিজ খাবার, আইসক্রিম, শরবত, মিষ্টি অনেক কিছুই পাওয়া যায়। আমরা অর্ডার করেছিলাম গোবিন্দাস স্পেশাল রাজভোগ থালি, যার দাম ছিল 350 টাকা। থালিটা যখন টেবিলে এলো তখন দেখেই বুঝতে পারছিলাম এটা কিন্তু একা একজনের পক্ষে শেষ করা বেশ কঠিন। এর সঙ্গে আমরা আরও অর্ডার করেছিলাম চিলি পনির আর ভেজ ফ্রাইড রাইস। সত্যি বলতে আমরা যে আইটেমগুলো অর্ডার করেছিলাম প্রত্যেকটির স্বাদই আমাদের বেশ ভালো লেগেছে। তবে আপনারা যদি গীতা ভবন বা ঈশ্বরধাম ভবন বা গদা ভবনে থাকেন, সেখানেই দুপুরের খাবার খেতে চান, সেটারও ব্যবস্থা রয়েছে। মোটামুটি সব ভবনে দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত দুপুরের ভোগ প্রসাদ দেওয়া হয়। তবে এর জন্য আপনাকে সকাল 11:30টার মধ্যে কুপন কেটে নিতে হবে। গদা ভবনের প্রসাদের মেনু এবং দামটাও ভিডিওতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভিডিওটা একটু পজ করে দেখে নিতে পারেন। দুপুরে লাঞ্চ সেরে কিছুটা বিশ্রাম নেওয়ার পর বিকেল 4টে নাগাদ আমরা চলে এলাম মায়াপুরের অন্যতম আকর্ষণ বিশাল বৈদিক প্ল্যানেটেরিয়াম মন্দির, অর্থাৎ টিওভিপি এর সামনে। বর্তমানে এই মন্দিরে প্রবেশের জন্য মাথাপিছু 50 টাকা করে টিকিট নেওয়া হচ্ছে। অনেক ভিডিওতে বা অনেকের কাছ থেকে হয়তো আপনারা শুনে থাকবেন মন্দিরের ভিতরে এখনও তেমন কিছু নেই, তাহলে গিয়ে কি হবে। তবে এখানে একটা কথা আমি অবশ্যই বলবো, এই 50 টাকাকে শুধু প্রবেশের টিকিট হিসেবে না দেখে আপনারা চাইলে এটাকে একটা ডোনেশন হিসেবেও দেখতে পারেন, কারণ এই অর্থ মন্দিরের নির্মাণ কার্য এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হচ্ছে। মন্দিরের ভেতরে যাওয়ার জন্য বেশ কিছুটা উপরে উঠতে হয়, তবে পথটা এমন নয় যে খুব বেশি অসুবিধে হবে। আমরা দেখলাম বয়স্ক মানুষরাও ধীরে ধীরে বেশ ভালোভাবেই উপরে উঠে মন্দিরের ভিতরে প্রবেশ করছেন। আর উপরে উঠে ভিতরের দিকে যাওয়ার পর যে জিনিসটা সবচেয়ে বেশি নজর কাড়ল সেটা হলো এখানকার অসাধারণ কারুকার্য এবং স্থাপত্যের কাজ। চারপাশে এত সুন্দরভাবে কাজ করা রয়েছে যে কিছুক্ষণ দাঁড়িয়ে শুধু সেগুলো দেখতেই ভালো লাগছিল। আর তখন বারবার একটা
একটাই কথা মনে হচ্ছিল, মন্দিরের পুরো নির্মাণ কাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন জায়গাটা দেখতে ঠিক কতটা অসাধারণ হবে। এখানে আমাদের আরও একটা খুব ভালো অভিজ্ঞতা হয়েছিল। মন্দিরের একজন ভক্ত আমাদের এই মন্দির সম্পর্কে বেশ সুন্দর করে বিভিন্ন তথ্য দিচ্ছিলেন। কোথায় কি থাকবে, কোন জায়গায় কোন দেবতার বিগ্রহ স্থাপন করা হবে, মন্দিরের বিভিন্ন অংশের পরিকল্পনা কিভাবে করা হয়েছে, এমনকি মন্দির নির্মাণে ব্যবহৃত পাথর কোথা কোথা থেকে আনা হয়েছে, এই সমস্ত বিষয় খুব সুন্দরভাবে তিনি বুঝিয়ে বলছিলেন। শুধু তাই নয়, মন্দিরের নির্মাণ কার্য শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কিভাবে ধাপে ধাপে কাজ এগিয়েছে সেই সম্পর্কেও তিনি বেশ কিছু তথ্য আমাদের জানালেন। আমাদেরও মনে হচ্ছিল আজ যে মন্দিরকে আমরা নির্মাণের পর্যায়ে দেখছি, কয়েক বছর পর যখন এটি সম্পূর্ণ হবে তখন নিশ্চয়ই মায়াপুরের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠবে। तो कम से कम 10,000 लोग इस मंदिर में एक साथ इकट्ठा कर पाएंगे। टेंट ना हो गया तो भी टोटल 14 लोग मांगेगा, बाकी आप लोग गिफ्ट के माध्यम से दर्शन कर पाएंगे। इधर से बाकी हमें गिफ्ट मांगेगा एक मेनी टाइम्स लेफ्ट साइड एंट्री गेट होगा, राइट साइड एंट्री। अभी विचार টিওপিপি ঘুরে দেখার পর এবার আমরা চলে এলাম প্রভুপাদ পুষ্প সমাধি ও সংগ্রহশালা ঘুরে দেখার উদ্দেশ্যে। এটি ইসকনের প্রতিষ্ঠাতা এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের স্মৃতি বিচরিত সমাধি মন্দির, যেখানে তার জীবন ও কর্মের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয় সুন্দরভাবে তুলে ধরা রয়েছে। মায়াপুরে এসে এই জায়গাটাও আমাদের তালিকায় অবশ্যই ছিল। এখানে একটা বিষয় আপনাদের আগে থেকেই জানিয়ে রাখি, মিউজিয়ামের ভেতরে ভিডিও করার অনুমতি নেই, তাই আমরা আমাদের জুতো এবং ফোন নির্দিষ্ট জায়গায় জমা করে তারপর ভিতরে প্রবেশ করলাম। মিউজিয়াম ঘুরে দেখা শেষ করে এবার আমরা আবার চলে এলাম মায়াপুরের মূল মন্দিরে, কারণ তখন সন্ধ্যা হয়ে এসেছে এবং আমাদের ইচ্ছে ছিল সন্ধ্যা আরতি দেখার। মন্দিরে এসে সন্ধ্যা আরতির অংশ নিলাম। চারপাশের ভক্তিময় পরিবেশ, কীর্তন আর আরতির সেই মুহূর্ত, সব মিলিয়ে দিনের শেষটা সত্যিই খুব সুন্দর হয়ে উঠেছিল। আরতি দর্শন শেষ করে এবার আমরা ধীরে ধীরে ফিরে চললাম গীতা ভবনের দিকে। গীতা ভবনের আগেই আমাদের রাতের ভোগ প্রসাদের কুপন কাটা ছিল। রাতের প্রসাদের জন্য মাথাপিছু 60 টাকা করে পড়েছিল। রাতের প্রসাদের কুপন সকাল 6:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত বিতরণ করা হয়। নির্দিষ্ট সময়ে আমরা চলে এলাম গীতা ভবনের ডাইনিং রুমে। প্রসাদ পরিবেশন শুরু করার আগে প্রথমে ভগবানের নাম উচ্চারণ করা হয়, তারপর শুরু হয় প্রসাদ পরিবেশন। ডাইনিং রুমটাও বেশ বড় আর অনেকগুলো বসার জায়গা রয়েছে, তাই একসঙ্গে অনেক মানুষ এখানে বসে প্রসাদ গ্রহণ করতে পারেন। প্রসাদ পরিবেশনের পদ্ধতিটাও আমার বেশ ভালো লেগেছে। খুব সুন্দরভাবে এবং নিয়ম মেনে সবাইকে পরিবেশন করা হচ্ছিল, আর খাবারের পরিমাণের দিক থেকেও বেশ ভালো ব্যবস্থা। মিষ্টি ছাড়া বাকি সব খাবারই বারবার দেওয়া হচ্ছিল, কিন্তু যতটা প্রয়োজন আপনারা ততটাই নেবেন। একে একে আমাদের সামনে পরিবেশন করা হলো ভাত, ডাল, রুটি, 2 ধরনের সবজি এবং শেষে মিষ্টি।
রাতের প্রসাদ খাওয়া শেষ করে এবার আমরা গীতা ভবনের সামনে থাকা বাচ্চাদের একটি সুন্দর খেলার পার্কে চলে এলাম। সেখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম আর চারপাশের পরিবেশটা উপভোগ করলাম। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে রাখি, মায়াপুরের মধ্যে যাতায়াতের জন্য টোটো খুব সহজেই পাওয়া যায়। সাধারণত মাথা পিছু 10 টাকা ভাড়া নেওয়া হয়, তাই আপনারা বয়স্ক বাবা মা বা পরিবারের বয়স্ক সদস্যদের নিয়ে মায়াপুর আসতেই পারেন। প্রয়োজনে টোটো নিয়ে খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন। তো বন্ধুরা, এভাবে ধীরে ধীরে শেষ হলো আমাদের মায়াপুর ভ্রমণের আরেকটি সুন্দর দিন। পরের দিন সকাল 8টার সময় গীতা ভবন থেকে চেক আউট করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আপনাদের বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে শেয়ার করবেন। এবং এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই ট্রাভেল উইথ স্বপ্নিল অ্যান্ড মোরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে ভ্রমণ করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, আবার আরও একটি নতুন ভ্রমণের গল্প নিয়ে। ধন্যবাদ।